আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আমাদের নিউ ইয়ার সেলিব্রেশনের সেকেন্ড পার্টের ভিডিও। ফার্স্ট পার্টটা ছিল লাস ভেগাস, যেটা আমি অনেক আগেই আপলোড করেছি। আমি অনেক দুঃখিত যে সেকেন্ড পার্টটা আমার আপলোড দিতে এত দেরি হয়েছে। আজকের ব্লগটা জায়ন ন্যাশনাল পার্ক আর ব্রাইস ক্যানিয়ন কভার করবে। আমরা ট্যুরের ফার্স্ট ডে লাস ভেগাস এক্সপ্লোর করার পর রাত 3টা-4টার দিকে জায়ন ন্যাশনাল পার্কের দিকে রওনা দিই, যেটা ইউটা মিন্স আরেকটা স্টেটে অবস্থিত। লাস ভেগাস ঘোরাঘুরি করার পর সবাই অনেক টায়ার্ড ছিলাম, সো গাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছিলাম প্রায়, শুধুমাত্র যারা ড্রাইভ করছে তারা ছাড়া। ঘুম থেকে উঠে দেখি আকাশে আলো দেখা যাচ্ছে, বাট তখনও সানরাইজ হয়নি। প্রায় 2.5 আওয়ার্স ড্রাইভিং এর পর আমরা স্প্রিং ডেল পৌঁছে যাই। স্প্রিং ডেল হচ্ছে জায়নের অ্যাডজাসেন্ট সিটি। শহরটা আমাদের বেশ সুন্দর লেগেছে। এই শহর থেকে জায়নের পাহাড়গুলো কত ক্লিয়ারলি আর সুন্দরভাবে দেখা যাচ্ছে এটা আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন। দেন ফাইনালি আমরা জায়ন ন্যাশনাল পার্ক এন্টার করি। জায়ন ন্যাশনাল পার্ক এনকম্পাস করে সাম অফ দ্য মোস্ট সিনিক ক্যানিয়ন ইন ইউএসএ। 1,46,597 একর এরিয়ার এই জায়ন ন্যাশনাল পার্ক ডাইভার্স টপোগ্রাফি, সোয়ারিং স্যান্ডস্টোন ক্লিফস, ক্যাসকেডিং ওয়াটারফলস, কালারফুল হ্যাঙ্গিং গার্ডেন্স, লোনসাম ডেজার্ট প্ল্যাচিউস অ্যান্ড ক্লিয়ার ফ্লোয়িং রিভার্সের জন্য অনেক ফেমাস। এত বিচিত্র ডাইভার্সিটির কারণে প্রতি বছর 5 মিলিয়নেরও বেশি ভিজিটর জায়ন ন্যাশনাল পার্ক ভিজিট করে। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের অবশ্যই জায়ন ন্যাশনাল পার্ক ভিজিট করা উচিত, কজ এটা অফার করে বিভিন্ন চ্যালেঞ্জিং হাইকস অ্যান্ড অফ রোডিং ট্রেইলস টু ওয়াইল্ড লাইফ। দেন গাড়ি থেকে নেমে আমরা সবাই ভিজিটর সেন্টারের দিকে চলে গেলাম। ভিজিটর সেন্টারে জায়নের ম্যাপ, ব্রোশার্স, বুক, সুভেনিয়ার্স পাওয়া যায়। আমরা সবাই ওখান থেকে একটা একটা জায়নের সুভেনিয়ার নিয়ে নিলাম। ভিজিটার সেন্টারটা কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা বাইরের দিকে চলে আসলাম বাইরের ভিউটা দেখার জন্য। পাহাড়গুলো কত সুন্দর লাগছে, সুবহানাল্লাহ। এরপর আমরা ফ্রেশ হয়ে সবাই ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট শেষে আমরা সবাই গাড়িতে উঠে ট্রেইলের উদ্দেশ্যে রওনা দিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি জায়নের একটা ম্যাপ শেয়ার করে সেখানে আমাদের ডিরেকশনটা দেখাচ্ছি। সো এটা হচ্ছে জায়নের একটা ওভারঅল ম্যাপ। আমরা এখন এই ভিজিটার সেন্টারে আছি, এখান থেকে এই রুট ধরে আমরা ক্যানিয়ন ওভারলুকে যাব। যেহেতু জায়ন বিশাল একটা ন্যাশনাল পার্ক, এর অনেকগুলো ট্রেইল আছে যেগুলো আমি আন্ডারলাইন করে ইন্ডিকেট করে দিয়েছি। একদিনে কখনো এতগুলো ট্রেইল কভার করা পসিবল ছিল না, সো আমরা সবচেয়ে নিয়ারেস্ট ট্রেইল যেটা ক্যানিয়ন ওভারলুক সেটাতেই যাই। ক্যানিয়ন ওভারলুকে যাওয়ার পথের রাস্তাটা পুরোটাই অনেক সুন্দর ছিল। এই ট্রেইলে যাওয়ার পথে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা ছিল আমার কাছে সেটা হচ্ছে টানেল। সামনে যেই পাহাড়গুলো দেখছেন ওগুলো ভেতর থেকে কেটে সুড়ঙ্গ তৈরি করে এই টানেলটা তৈরি করা হয়েছে। সো আমরা পাহাড়ের ভেতরের ওই টানেল দিয়েই আজকে ক্যানিয়ন ওভারলুক ট্রেইলে যাব। এটা হচ্ছে টানেলের একটা সাইড। কেন জানি না পাহাড় কেটে যেই রোডগুলো তৈরি করা হয় সেগুলোর ভিউগুলোই অন্যরকম। এক পাশে পাহাড় আর অন্য পাশ থেকে শহর আর রাস্তাঘাটগুলোকে দেখলে ছোট ছোট পিঁপড়ার মতো মনে হয়। আমরা এই রোডটা ধরে ক্যানিয়ন ওভারলুকের দিকে যেতে থাকি। ক্যানিয়ন ওভারলুক ট্রেইলের আছে ম্যাক্সিমাম 5,270 ফিট উচ্চতার এলিভেশন, আর এই ট্রেইলটা হচ্ছে 1 মাইলের একটা রাউন্ড ট্রিপ। যেতে যেতে ফাইনালি আমরা টানেলের কাছাকাছি চলে আসি। যেহেতু টানেলটা হচ্ছে ওয়ান ওয়ে, সো এখানে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হয়, কজ অপর প্রান্ত থেকে গাড়ি আসছিল। দেন আমাদের টার্ন আসলো টানেলে ঢুকার, আর আমি তখন অনেক এক্সাইটেড ছিলাম যে ভিউটা কেমন হবে। ভেতরে ঢুকতেই শিশু পার্কে ছোটবেলায় যে একটা ভুতুড়ে ট্রেনের রাইড ছিল সেটার কথা মনে পড়ে গেল। কিছু দূর আগানোর পর টানেলের এক প্রান্তে আমরা একটু আলোর সন্ধান পেলাম। এটাই হচ্ছে টানেলের সেই প্রান্তটা যেটা নিচ থেকে ওঠার সময় আমি জুম করে দেখিয়েছিলাম। টানেলের এই প্রান্তগুলো ওপেন রাখা হয়েছে মূলত একটু আলো বাতাস চলাচলের জন্যই।
দেন ফাইনালি 1.1 মাইল অতিক্রম করার পর আমরা টানেলের শেষ প্রান্তে চলে আসি। সামনেই পার্কিং স্পট, যেখানে কার পার্ক করে ক্যানিয়ন ওভারলুক ট্রেইলে উঠতে হয়। বাট মোস্ট অফ দ্য টাইম পার্কিং পাওয়াটাই একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে দাঁড়ায়। সো আমরা এটা নিয়েই টেনশন করছিলাম, অ্যান্ড আনফর্চুনেটলি আমরা কোনো পার্কিং স্পট খালি পেলাম না। সো পাহাড়ের এক পাশেই কার পার্ক করে দেন আমরা ট্রেইলে উঠা স্টার্ট করলাম। এটাই হচ্ছে আমাদের ট্রেইলের বিগিনিং পয়েন্ট। এই সিঁড়িটা ধরেই আমাদের ট্রেইলে উঠতে হবে। সিঁড়ির উপর থেকে আমি চারিদিকের ভিউটা দেখাচ্ছিলাম। আমরা আস্তে আস্তে ট্রেইলে ওঠা স্টার্ট করি, আর অনেকেই তখন হাইকিং শেষ করে নেমে আসছিল। এটা হচ্ছে পাহাড়ের উপর থেকে টানেলের শেষ প্রান্ত আর রাস্তাটার ভিউ, যেটা খুবই সুন্দর লাগছিল। ট্রেইলের এই পার্টটা একটু ভয়ঙ্কর ছিল, কারণ এখানে পাহাড়ের এক পাশে একটা কাঠের ব্রিজ তৈরি করে দেয়া হয়েছিল, আর ওটার উপর দিয়েই আমরা ক্রস করছিলাম। আর ওই কাঠের ব্রিজটা অনেক নড়বড়ে ছিল। দেন কিছুক্ষণ পর সেম আরও একটা ব্রিজ আমরা পেলাম। দেন ব্রিজটা পার করার পর কেইভের মতো এই স্পটটায় আমরা এসে পড়লাম। কেইভের ভিতর থেকে বাইরের ভিউটা এরকম দেখাচ্ছিল। ট্রেইলে উঠতে উঠতে আমি বেশ কিছু ছবি তুলেছিলাম। এগুলো হচ্ছে উপরের পাহাড়গুলোর ভিউ। পাহাড়গুলো কতটা নিখুঁতভাবে খাঁজ কাটা, আসলে দেখলেই বোঝা যায় সৃষ্টিকর্তা ছাড়া কারো পক্ষে এতটা সুনিপুণভাবে এগুলো তৈরি করা সম্ভব না। ট্রেইলের অর্ধেক রাস্তা অতিক্রম করার পর এখানে দাঁড়িয়ে কিছু ভিডিওস নিচ্ছিলাম। ওই যে দূর থেকে কিছু মানুষ ট্রেইলে উঠছে। দেন ফাইনালি চলতে চলতে আমরা ক্যানিয়ন ওভারলুকের হাইস্ট পয়েন্টে চলে আসি। পাহাড়ের চূড়া থেকে নিচের ভিউটা দেখতে অনেক মেসমেরাইজিং ছিল। রাস্তাগুলো দেখতে সাপের মতো মনে হচ্ছিল। ওখানে একটা ছোট কাঠবিড়ালির মতোই প্রাণীটি দেখতে পেয়েছিলাম। এরপর একই পথ ধরে আমরা ক্যানিয়ন ওভারলুক থেকে নেমে গাড়িতে উঠে ব্রাইস ক্যানিয়নের উদ্দেশ্যে রওনা দিই। যাওয়ার পথে এই পাহাড়গুলো খুবই বিচিত্র ধরনের ছিল, একদম প্রাচীন ঐতিহাসিক দুর্গের মতো দেখতে। ব্রাইস ক্যানিয়ন যাওয়ার পথে এই ছোট্ট টানেলটা দেখতে পেলাম। জায়ন ন্যাশনাল পার্ক থেকে ব্রাইস ক্যানিয়নের ডিস্টেন্স 1 আওয়ার 50 মিনিটসের মতো। ব্রাইস ক্যানিয়নের যতই কাছাকাছি যাচ্ছিলাম ততই স্নো দেখতে পাচ্ছিলাম। পাহাড়গুলো চারিদিকে সব স্নোতে ঢাকা ছিল। যাওয়ার পথে একদম এই ফ্ল্যাট মাউন্টেন্সগুলো দেখতে পেলাম। ভাবলাম এগুলোর একটু ক্লিপস নিয়ে নিই। অ্যান্ড এই যে আমরা ব্রাইস ক্যানিয়ন এন্টার করছি, অ্যান্ড ওখানে এন্টার করতেই আমার স্নো নিয়ে খেলা করা শুরু হয়ে গেল। আমরা যারা এশিয়ান তাদের কাছে স্নোফল একটা ডিজায়ার্ড জিনিস, কজ স্নোফল আমাদের দেশে সাধারণত হয় না। সো সবারই একটা ড্রিম থাকে লাইফে কোনো না কোনো সময় স্নোফল দেখবে বা স্নো নিয়ে খেলবে। ব্রাইস ক্যানিয়নের মেইন পয়েন্টে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা সবাই ফটো সেশন করে আবার গাড়িতে উঠে পড়লাম। এরপর আমরা ব্রাইস ক্যানিয়নের সানসেট পয়েন্টের দিকে যাচ্ছিলাম। মজার ব্যাপার হচ্ছে ব্রাইস ক্যানিয়নে মোস্ট অফ দ্য টাইম স্নো থাকে। সো ব্রাইস ক্যানিয়নে এসে আমরা সবাই অনেক হ্যাপি ছিলাম, যেহেতু আমরা স্নো দেখতে পেরেছি। সামনেই হচ্ছে পার্কিং স্পট, এখানে কার পার্ক করে দেন আমরা সানসেট পয়েন্টের দিকে হেঁটে চলে গেলাম। সানসেট পয়েন্টের চারিদিকের ভিউটা অনেক সুন্দর ছিল, আমার অনেক ভালো লেগেছে। এই যে এটাই হচ্ছে সেই মেইন পয়েন্ট যেখান থেকে সবাই সানসেট দেখে। আর এই সানসেট পয়েন্ট থেকে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। পাহাড়ের চারিদিকে স্নো জমে আছে এখনো। নিচেই কিছু ট্রেলস আছে। ওই দিন অনেক মানুষ নিচে ট্রেলে নামছিল, যদিও আমরা যাইনি সময় স্বল্পতার কারণে।
অনেক ফরেনারই পিচ্চি বাচ্চা নিয়ে ওই দিন ট্রেলে নেমেছিল, আমার হাজব্যান্ড আমাকে ওটাই দেখাচ্ছিল। এরপর আমরা সবাই গাড়িতে উঠে ফাইনালি আমাদের এয়ারবিএনবি এর দিকে রওনা দিলাম। আমাদের এয়ারবিএনবিটা অন্য একটা সিটিতে ছিল, যেটা ব্রাইস ক্যানিয়ন থেকে 1 hour and 30 minutes-এর ডিস্টেন্সে অবস্থিত। ফাইনালি 1 hour 30 minutes-এর ড্রাইভিংয়ের পর আমরা আমাদের এয়ারবিএনবি পৌঁছে যাই। আমাদের এয়ারবিএনবিটা ছিল ডুপ্লেক্স, সবার অনেক পছন্দ হয়েছিল এয়ারবিএনবিটা। এটা হচ্ছে লিভিং রুম, সাথে ডাইনিং টেবিল অ্যাটাচ করা, এই পাশে একটা লন আছে আর ওপেন কিচেন। দেন এই পাশে হচ্ছে বাইরে বের হওয়ার ডোর, নিচে একটা ওয়াশরুম আছে। এয়ারবিএনবিতে এন্ট্রেন্স 2টা। দেন উপরে গিয়ে হচ্ছে বেড আর 2টা ওয়াশরুম। বেডরুমগুলো বিশাল বড় বড় ছিল। এটা হচ্ছে একটা বেডরুম। দেন এর পাশেই আরেকটা বেডরুম, যেখানে বাংকার বেডস রাখা ছিল। এই বেডরুমটাতে ছেলেরা থেকেছিল। আর এই বেডরুমের পাশেই একটা ওয়াশরুম। লন্ড্রি রুমের পাশেই ছিল আরেকটা বেডরুম, যেটার ফুটেজ নেওয়া হয়নি, বাট ওটাই ছিল সবচেয়ে বড় বেডরুম। আর ওই বেডরুমটার সাথে অ্যাটাচ ছিল এই ওয়াশরুমটা। 3টা ওয়াশরুমের মধ্যে এটাই ছিল লার্জেস্ট। এটার ক্লোজেট, দেন বাথ স্পেস আর ওয়াশরুম 3টাই অনেক বড় ছিল। দেন নামাজ কালাম পরে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম রান্না বান্নার জন্য। সবাই অনেক ক্ষুধার্ত আর অনেক টায়ার্ড ছিল। আমাদের প্ল্যান ছিল জলদি জলদি খেয়ে ঘুমিয়ে পড়বো, কারণ এর পরের দিন আমাদের আরেকটা ট্রিপ আছে। সো সকাল 8টায় সবাইকে উঠতে হবে, আর আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম। আর এখানে জাকারিয়া কি করছে এটা তো দেখতেই পাচ্ছেন। আমরা মেয়েরা সবাই মিলে টুনা ভর্তা, বেগুন ভাজি, ডাল, ডিম কারি এসব কিছু রান্না করেছিলাম। সব খাবারই সবাই অনেক এনজয় করে খেয়েছে। দেন খেয়ে দিয়ে সবাই জলদি ঘুমিয়ে পড়ি। আজকের ব্লগটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে প্লিজ বেশি বেশি লাইক দিয়ে দেন, কমেন্ট করেন। ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার মাই ভিডিওস। আসসালামু আলাইকুম।